আরজিকর হাসপাতালের ভিতর চিকিৎসকের মৃতদেহ উদ্ধার। তারপর কেটে গেছে প্রায় 5 সপ্তাহ, কিন্তু এখনও জাস্টিস পায়নি অভয়া। এখনও ধরা পড়েনি আসল অপরাধী। পোস্টমর্টম রিপোর্ট বলছে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই চিকিৎসককে। ইতিমধ্যে ভারতবর্ষ সহ গোটা বিশ্ব উত্তাল, পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সুপ্রিম কোর্টের মতে কলকাতা পুলিশ এফআইআর দায়ের করতে গাফিলতি করেছে, কিন্তু প্রাথমিকভাবে এই ধর্ষণ ও খুনকে কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল? কেন তড়িঘড়ি করে ওই চিকিৎসককে সৎকার করে দেওয়া হলো? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেবে কে? আজকে বলবো আননোন ফ্যাক্টসে। 9 আগস্ট বৃহস্পতিবার সকাল 7:30 আরজিকর হাসপাতালে সেমিনার রুমে বন্ধ থেকে উদ্ধার হলো অভয়ার অর্ধনগ্ন মৃতদেহ। এই মৃতদেহের পরিচয়, সে একজন এই হাসপাতালের জুনিয়র ডাক্তার। এই রকম ঘৃণ্যতম হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরেও কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অভয়ার বাড়ির লোককে ফোন করে বলে তাদের মেয়ে সুইসাইড করেছে? যতই রাজ্য প্রশাসন এই ফোন কলকে ফেক বলতে তৎপর হয়ে উঠুক, কিন্তু সুপ্রিম কোর্ট এই ফোন কল নিয়ে প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, কেন প্রথমে কল করে সুইসাইড বলা হলো? 9 আগস্ট বেলা 12:30 হাসপাতালে পৌঁছলেন মেয়েটির বাড়ির লোক। এক্ষেত্রে রাজ্য প্রশাসন বলছেন অভয়ার পরিবারের লোক পৌঁছানোর 10 মিনিটের মধ্যেই তাদের মেয়ের মৃতদেহ দেখানো হয়। কিন্তু অভয়ার মা দাবি করেছে 12:30 পৌঁছে বেলা 3টে অবধি অপেক্ষা করতে হয়েছে শুধু একবার তাদের মৃত মেয়েটির মুখ দেখবে বলে। এক্ষেত্রেও প্রশ্ন উঠছে গোটা সোশ্যাল মিডিয়ায়, তাহলে কি একজন মা মিথ্যা কথা বলছেন? এদিকে বেলা যতই গড়ায় হাসপাতালে মৃতদেহ উদ্ধারের কথা শুনে স্তম্ভিত হয় গোটা দেশ। টিভি এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসতে থাকে আরজিকর হাসপাতালে ঘৃণ্যতম হত্যাকাণ্ডের কথা। এদিকে কর্মবর্তীর ডাক দেয় জুনিয়র ডাক্তাররা, কিন্তু এদিকে ততক্ষণ চলছে আরজিকর হাসপাতালে অভয়ার মৃতদেহের পোস্টমর্টম। ততক্ষণে হাসপাতালে গেটের সামনে ভিড় বাড়তে থাকে বিক্ষোভকারী জনতা ও রাজনৈতিক দলের সদস্যদের। এদিকে এত ঘটনা ঘটে যাওয়ার পরেও কলকাতা পুলিশ রাত 11:45 লঞ্চ করে এফআইআর। হ্যাঁ, অভয়ার মৃতদেহের উদ্ধার করার প্রায় 16 ঘন্টা পর। ততক্ষণে অবশ্য উত্তাল হয়েছিল গোটা বাংলা। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ছয়লাভ হয়েছিল চারিদিক। আর ঠিক পরের দিন অর্থাৎ 10 আগস্ট ব্লুটুথ হেডফোনের সূত্র ধরে পুলিশের হাতে অপরাধী পাকড়াও হয়। অপরাধীর পরিচয়, সে একজন সিভিক ভলেন্টিয়ার্স। সে যাই হোক, পুলিশের তরফ থেকে বলা হয় এই সঞ্জয় রায় ধর্ষণ করে খুন করেছে, কিন্তু রাজ্যের মানুষের মনে বিশ্বাস হলো না সেই কথায়। সবাই বলতে লাগলো সঞ্জয় আসলে বলির পাঠা, তাকে সামনে রেখে আড়াল করা হচ্ছে আসল অপরাধীকে। ইতিমধ্যে আরজিকর হাসপাতালে অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগের দাবিতে আন্দোলন করল সকলে। আচার্য সন্দীপ ঘোষ রাজি হয়ে গেল জনতার দাবিতে। এই সেই সন্দীপ ঘোষ যাকে এই ঘটনার আগে এই পদ থেকে সরানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু সন্ধে হতে না হতেই জানা গেল রাজ্যের সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রধান অধ্যক্ষ করতে চলেছে। এই খবরটা শুনে ক্ষোভে পেটে পড়ল গোটা বাংলা। রাজ্যের প্রশাসনের উপর ক্রমশ বিশ্বাস হারাতে শুরু করলো সাধারণ মানুষ। তাই মহিলারা সিদ্ধান্ত নিল 14 আগস্ট রাতে গোটা বাংলা দখল করবে তারা, এবং বিচার চাইবে অভয়ার জন্য। এদিকে 13 আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে। এই ঘটনা ঘটে যাওয়ার পরে যখন মোহনবাগান ইস্টবেঙ্গলের ডেরেন কাপের তারপিন বন্ধ হয়ে যাওয়া, যখন মোহন ইস্ট সমর্থক মিলে যুব ভারতের সামনে প্রতিবাদ জানায়, তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করলো, সমর্থকদের গ্রেপ্তার করলো। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল শান্তিপূর্ণ আন্দোলনে, অর্থাৎ যেখানে আন্দোলনকারীদের হাতে অস্ত্র, ইট বা পাথর নেই। আগেই পশ্চিমবঙ্গ সরকার বলেছিল শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করতে পারবে না, তারপরও তাদের উপর বল প্রয়োগ করা হলো। সে যাই হোক, ভাবুন তো, কলকাতার বুকে নিজের কর্মক্ষেত্রে যদি একজন মহিলা চিকিৎসকের এই অবস্থা হয়, তাহলে গ্রামাঞ্চলের মহিলারা কোন সাহসে পথে বেরোবেন? সরকারের তরফ থেকে বলা হয়েছে মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করতে। এই নিয়ে আরও কঠিন হয়ে উঠেছে নারী সুরক্ষা এবং নারী নিরাপত্তার চিত্রটা। প্রশাসন নারী নিরাপত্তাটা দিতে পারবে না বলেই নারীরা রাতে অফিস করবে না, রাত করে বাড়ি ফিরবে না। এই নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষার দাবিতে 14 আগস্ট রাতে রাজপথ দখল করেছিল নারীরা। প্রথমে এই আন্দোলনটা শুধু ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখনও এটা পরিণত হয়েছে একটি বৃহত্তর গণ আন্দোলনে। স্কুল, কলেজ, অফিস থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। তাই বাংলার মানুষের আশা খুব তাড়াতাড়ি অপরাধীদের নাম সামনে আসবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এই ঘটনা নিয়ে শুনানি শুরু করেছে। সর্বোচ্চ আদালতে বিচারপতিরাও ক্রমশ চাপ বাড়াচ্ছে রাজ্যের
প্রশাসনের উপর। কিন্তু এত কিছু ঘটনার পরও পথ ছাড়তে রাজি নয় সাধারণ মানুষ। যতক্ষণ কলকাতা পুলিশ ও সিবিআই আসল অপরাধীর নাম সামনে না আনতে পারবে, ততক্ষণ সাধারণ মানুষ এই আন্দোলন চালিয়ে যাবে এবং চলতেও থাকবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।